দর্শক সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। দর্শক, মানব সম্পদ ব্যবস্থাপনা আমরা নানাভাবেই, নানা প্রক্রিয়ায়, নানা আলোচনায় আমরা শুনে থাকি, কিন্তু আসলে বিষয়টি কী, যে একজন মানুষ অথবা জনগোষ্ঠী কখন সম্পদে পরিণত হয় এবং যে প্রতিষ্ঠানগুলো তার যে বিভিন্ন কাজের ধরন এবং প্রয়োজন অনুযায়ী যে ধরনের লোকবল নিয়োগ দিয়ে থাকে, তারা কিভাবে যাচাই বাছাই বা পরীক্ষা নিরীক্ষা করে তার প্রকৃত লোকবল অথবা স্টাফ বা এমপ্লয়ি তারা নির্ধারণ করে থাকেন, কোন কোন কৌশলগুলো তারা অবলম্বন করেন, এটি আজকের আলোচনায় যেরকম একটি বড় দিক থাকবে আলোচনার জন্য। পাশাপাশি মানব সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে যতটুকু অগ্রগতি বাংলাদেশে আছে, সেটি বৈশ্বিকভাবে বলি, অন্যান্য দেশের সাথে তুলনামূলক চিত্রের প্রেক্ষাপটে বলি, আমাদের অগ্রগতি কতটুকু, কী করলে বা কোন ব্যবস্থাগুলো অনুসরণ করলে সেখানকার অগ্রগতি আরও বেশি বৃদ্ধি করা যাবে, সেই প্রসঙ্গগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই। এবং তারই প্রেক্ষাপটে আলোচনা শিরোনাম মানব সম্পদ প্রস্তুতি ও প্রয়োগ। আর এই বিষয়ে আলোচনা করার জন্য একজন সম্মানিত আলোচক আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন, যিনি দীর্ঘ সময় ধরে এই প্রসঙ্গ বা এই বিষয়গুলো নিয়ে কাজ করছেন এবং নানাভাবে তিনি অভিজ্ঞতা অর্জন করেছেন। আমাদের সঙ্গে আছেন নগদের হিউম্যান রিসোর্স ডিভিশনের চিফ হিউম্যান রিসোর্স অফিসার অনুভব রহমান। আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমরা শুরুতেই যেমনটি আজকের আলোচনার যে বিষয়বস্তু বা শিরোনাম, সেটি হচ্ছে মানব সম্পদ প্রস্তুতির জায়গাগুলো কেমন এবং এটাকে কিভাবে কাজে লাগানো যায় বা প্রয়োগের মাত্রা কেমন। আমরা একটু শুরুতেই আপনার কাছ থেকে বুঝে নিতে চাই যে আসলে মানব সম্পদ বলতে আমরা কি বুঝবো। হিউম্যান রিসোর্স, আমরা এই কথাটার সাথে খুব পরিচিত এবং আমরা সবাই জানি যে যখন একটা মানুষ কোনো একটা অর্গানাইজেশনে আসে, তাকে তখন থেকে আমরা হিউম্যান রিসোর্স বলি, কিন্তু যখন তিনি কোনো প্রতিষ্ঠানের সাথে ইনভলভ না থাকেন বা কোনো কাজের সাথে ইনভলভ না থাকেন, তার আগ পর্যন্ত তাকে আমরা হিউম্যান বলি। সো এই যে মানুষ থেকে আমরা হিউম্যান রিসোর্সে পরিণত হচ্ছি, সেই জার্নিটাকে যদি আমরা একটু দেখি, যে একটা মানুষ যখন একটা অর্গানাইজেশনে যায় বা একটা কাজের সাথে সম্পৃক্ত হন, তখন তিনি কিভাবে তার এক্সপার্টাইজটা ওই অর্গানাইজেশনে ইমপ্লিমেন্ট করছে, সেখান থেকে কিভাবে অর্গানাইজেশন বেনিফিটেড হচ্ছে এবং আলটিমেটলি তিনি কিভাবে অর্গানাইজেশনকে বেনিফিটেড করে দিচ্ছেন বা কাজটাকে সম্প্রসারণে হেল্প করছে, সেখান থেকেই যদি আমরা এই সামগ্রিক প্রক্রিয়াটাকেই আমরা আসলে একটা জার্নি আমরা এখন এই জায়গাতে ধরুন এক একটি দেশের আপনি আরও ভালো করে জানেন এবং বিষয়গুলো নিয়ে কাজ করেন, আপনার কাছ থেকে জানার জন্য আমি প্রশ্নটি রাখছি। সেটি হচ্ছে যে এক একটি দেশের আলাদা আলাদা করে পলিসি আছে এবং এক একটি দেশের যে স্টেট ফিলোসফি বা মোটো সেটাও ভিন্ন। আমাদের এখানে কর্পোরেট অথবা এই আর্থিক প্রতিষ্ঠানগুলো যেভাবে মানব সম্পদকে ব্যাখ্যা করছে, বিশ্লেষণ করছে এবং যেভাবে নিয়ে কাজ করছে, এর সাথে রাষ্ট্রের যে ভাবনার মিল কতটুকু পায়? যেটা হয় যে আসলে এখানে একটা পার্থক্য আছে ভাবনার সাথে, বর্তমানে যে প্র্যাকটিক্যাল ফিল্ডগুলো সেটার সাথে। বিশেষ করে আমি যদি আমাদের ব্যাংকিং খাতের কথা বলি, এখানে দেখা যায় যে আমরা আসলে খুব ক্রিটিক্যাল রিসোর্স নিয়ে কাজ করি। এখানে শুধু হিউম্যান রিসোর্সকে কিন্তু শুধু তাদের স্কিলস ডেভেলপ করলে হয় না, মানে কাজের যে স্কিলসগুলো সেগুলোর সাথে তাকে কিন্তু তার কিছু হিউম্যান যে স্কিলগুলো আছে সেগুলোর মধ্যেও কিন্তু খুব এমফাসিস করতে হয়, লাইক ইন্টিগ্রিটি, অনেস্টি, এমপ্যাথি। এবং একজন ব্যাংকার যখন তিনি কাজ করছেন বা একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে যখন একজন কর্মী কাজ করছেন, তখন কিন্তু তার কাস্টমারের নিড, তার কাস্টমারের চাহিদা, সেই জায়গাগুলোকেও কিন্তু তাকে লক্ষ্য রাখতে হচ্ছে। সো এই যে একটা অনুভূতির বিষয়, সেই জায়গাটাতে আমরা কতটুকু ডেভেলপ করতে পারছি এবং সেইখানে কিন্তু আবার কিছু রুলস অ্যান্ড রেগুলেশন মেনে চলবার বিষয় থাকে। কারণ ব্যাংকিং বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কিন্তু ব্যাংকিং বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের যে রুলসগুলো আছে, বিশেষ করে আমাদের যে সেন্ট্রাল ব্যাংক বা যে গভর্নর থেকে যেখান থেকে ইনস্ট্রাকশনগুলো আসে, সেইগুলোকে আমরা কতটুকু কমপ্লাই করতে পারছি। ব্যাংকাররা কিন্তু অন্যের টাকার সাথে কাজ করছে, সো এইখানে তাকে কিন্তু পলিসি কম্প্রোমাইজ করবার সুযোগ থাকে না, কোনো সুযোগ থাকে না একেবারেই। এবং আরেকটি প্রশ্ন, নিশ্চয়ই আপনাদের ইনহাউস ডিসকাশন বলি অথবা বিভিন্ন যে আমাদের বিশ্ববিদ্যালয় পর্যায়ে বলি অথবা বিভিন্ন পর্যায়ের আলোচনাগুলোতে এই ধরনের প্রশ্নের মুখোমুখি আপনারা হয়ে থাকেন, যে আমাদের কর্পোরেট হাউসগুলো অথবা আর্থিক প্রতিষ্ঠানগুলো, ব্যাংকগুলো যে ধরনের কর্মী নিয়োগ দিতে চায় বা যে বৈশিষ্ট্যের পেতে চায়, বিশ্ববিদ্যালয়গুলো অনেক ক্ষেত্রেই সেটা তৈরি করতে পারছে না, সেই মানের গ্র্যাজুয়েট সে তৈরি করতে পারছে না। এই যে ইন্ডাস্ট্রির সাথে একাডেমিয়ার যে একটা ব্যবধান তৈরি হচ্ছে, এই জায়গাটাকে আপনি কিভাবে দেখছেন? খুব চমৎকার একটা জায়গা। আসলে আমরা অনেক সময় শুনি আমাদের স্টুডেন্টরা যারা বের হয়ে আসছে, মাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে, তাদের একটা কমপ্লেন থাকে যে এক্সপিরিয়েন্স লোক বোধহয় শুধু চাকরি পায়,
বা ইন্ডাস্ট্রিতে তারাই যেতে পারেন। কিন্তু আসলে দেখেন এখন কিন্তু ইউনিভার্সিটিগুলোকে আমি আসলে দোষ দিব না যে ওই লেভেলের লোক তারা তৈরি করছেন না, কারণ আমরা যখন কাজ শুরু করেছিলাম তখন কিন্তু এত ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন হতো না। কিন্তু এখনকার স্টুডেন্টরা বলবো অনেক ফরচুনেট, তাদেরকে কিন্তু তাদের ক্যারিয়ার প্লেসমেন্ট ডিপার্টমেন্টগুলো অনেক বেশি নার্চার করে এবং তাদেরকে ট্রেন করে, ইন্ডাস্ট্রি কী চাচ্ছে সেই জিনিসগুলোকে বলছেন, শেখাচ্ছেন। সো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আসলে আমাদের স্টুডেন্টদের একটা রেসপন্সিবিলিটি থাকে যে এই ধরনের প্রোগ্রামগুলোতে তারা পার্টিসিপেট করবার জন্য তাদেরকে যে অ্যারেঞ্জমেন্টগুলো করে দেওয়া হয় সেখানে তারা সিরিয়াসলি যাতে যান। আবার আরেকটা জিনিস যেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে ইন্ডাস্ট্রিগুলো কিন্তু গুড রিসোর্স পেতে স্ট্রাগল করেন, তারা কিন্তু আসলে অ্যাটিটিউড চায় যে একটা নিউ জয়নার, যে একটা নতুন বাচ্চা যে আসবে ইন্ডাস্ট্রিতে আসবে, তিনি কতটুকু পজিটিভ একটা মাইন্ডসেট নিয়ে কাজটা শুরু করতে চাচ্ছেন। সো এখানে একটা মাইন্ডসেট গেম আছে যে আমি কি শুধু স্কিল নিলেই হবে নাকি সেই সাথে আমাকে কাজ করব, অর্গানাইজেশনে কন্ট্রিবিউট করব, আমি একটা ধীরে ধীরে আমার এক্সপিরিয়েন্সটাকে গ্যাদার করব এবং আমি একটা লিডারশিপ পজিশনে যাব। তার একাগ্রতা কেমন সেটাও আপনারা যাচাই করে নেন। আপনি আপা এই আপনার শেষের আলোচনাটা শুনতে শুনতে আমার কাছে মনে হলো এই প্রশ্নটা করা দরকার। সেটি হচ্ছে অনেক সময় আপনারা যারা ভাইবা বসিতে কল করেন বা নানাভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখেন যে আসলে যেটি বললেন যে আসলে তাকে দিয়ে কাজ হবে কিনা, অনেক সময় কি এমনটি মনে হয় যে বিশ্ববিদ্যালয় হয়তো ঠিকই তার যে একাডেমিক কন্টেন্টগুলো সেগুলো সে ঠিকই পাঠদান করাচ্ছে, কিন্তু কোনো কোনো স্টুডেন্ট সেটাকে গ্রহণ করতে পারছে না, এই ধরনের প্রসঙ্গগুলি কি কখনো মনে হয়? ভাইয়া এই জায়গায় আসলে হয়তো বা আমাদের ইয়াং অডিয়েন্স যারা আছেন তারা হয়তো বা আমার এই আনসারটাকে খুব পজিটিভলি নাও নিতে পারে, তবুও আমি একটু রিস্ক নিয়েই বলতে চাচ্ছি। এরকম অনেক সময় হয় যে আমরা একটা ইন্টারভিউ কন্ডাক্ট করছি, আমরা যখন আমাদের ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করলাম যে আপনি এখন কোন সেমিস্টারে আছেন, উনি হয়তো বা বললেন আমি এখন 12th সেমিস্টার শেষ করে আসছি মাত্র রিসেন্টলি। আচ্ছা, ভালো কথা। তো তারপর জিজ্ঞেস করলাম যে আপনি কি কি লাইক একদম যদি সহজভাবেই জিজ্ঞেস করি যে HRM এর কোন কোন কোর্স আপনি পড়েছেন, উনি দেখা যাচ্ছে 2টার বেশি বা 1টার বেশি কোর্সের নাম বলতে পারছেন না। কোন বইটা পড়েছেন, বইটার নাম বলতে পারছেন না। তো এই ক্ষেত্রে আসলে আমি মনে করি না যে এটা ইউনিভার্সিটির শুধুমাত্র দোষ। এখানে হয়তো বা আমাদের যে শিক্ষার্থী ইউনিভার্সিটিতে গিয়েছিলেন তিনি যথেষ্ট পরিমাণে সচেতন ছিলেন না, তিনি সময়টা ওভাবে ইউটিলাইজ করেননি, যেখানে টিচাররা তাদেরকে শিখিয়েছেন বাট তিনি হয়তো বা পুরোটা শিখতে চেষ্টা করেননি। এই ঘাটতিটাই আপনার কাছে আমার কাছে এটা ইদানিং খুব বেশি পরিলক্ষিত হচ্ছে এবং এই প্রশ্নে মানে একটি রাষ্ট্র কিংবা সরকার কি করতে পারে? কারণ এটা আপনার আলোচনাটা শুনে আমার কাছে মনে হচ্ছে যে এই ঘাটতিটাকে কোনোভাবে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই, কারণ বিশ্ববিদ্যালয়ের যে পরিপূর্ণতা না তারও ঘাটতি আছে, কিন্তু শিক্ষার্থী পর্যায়ে যে বিশ্ববিদ্যালয়ের প্রদানকৃত শিক্ষাটাকে গ্রহণ করতে না পারা, এর দায়ভারটা তো ওই শিক্ষার্থীকে জীবনভর তাকে এটা বহন করতে হবে। তো এই প্রশ্নে কি করা যেতে পারে? একটা জিনিস যেটা হয় যে আমার কাছে যেটা মনে হচ্ছে আসলে বিভিন্ন সময় হয়তো বা আমাদের এডুকেশন যে সিস্টেমটা সেখানে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল এটাকে ইন্টারেস্টিং করবার জন্য, কিন্তু হয়তো বা সেটা এখনও অতটা ইন্টারেস্টিং পর্যায়ে যায়নি যে আমাদের ইয়াং জেনারেশন সেখানে সময় দিবেন। দেখেন যেভাবে আমাদের ইয়াং জেনারেশন সোশ্যাল মিডিয়া ব্যবহার করা শিখেছেন সেইভাবে কিন্তু তারা এখনও এক্সেল বা রিকোয়ার্ড যে স্কিলসগুলো সেগুলো কিন্তু তারা নিচ্ছেন না। কিন্তু একই সময় হয়তো বা তারা স্পেন্ড করছে ইউটিউব দেখে শিখে নিচ্ছে যে কিভাবে একটা ভিডিও শ্যুট করে আপলোড করতে হয়, সেই জিনিসটা তারা জানছেন, কিন্তু হয়তো বা সেই সময়টা তারা দেখতে শিখতে চাচ্ছেন না যে একটা এক্সেলে কিভাবে মেইল মার্চ করা যায়। সো এই যে একটা ঘাটতি, এই ঘাটতিটা আসলে কিছুটা ইচ্ছার অভাব, আর হয়তো বা কিছুটা এমনভাবে তৈরি করা হচ্ছে না জিনিসটা যে যেখানে উৎসাহিত হয়, মানে সে আগ্রহ পাচ্ছে না। আরেকটা হচ্ছে যে এটা আমরা বৈশ্বিকভাবে কিছু পরিবর্তন আমরা লক্ষ্য করি, সেই বিষয়টা হচ্ছে যে কর্মী বাছাইকরণ প্রক্রিয়া। তো আমাদের দেশে এটা কতটুকু মডিফাই বা জাস্টিফাই হয়েছে যে বৈশ্বিকভাবে যেটা ধাপগুলোর ক্ষেত্রে যে রিফরমেশন আমরা দেখি, পরিবর্তন আমরা দেখি, আমরা কি করতে পেরেছি নাকি আমরা এখনও সেই কনভেনশন বা ট্রেডিশনাল মেথডেই চলছি কর্মী বাছাই করার ক্ষেত্রে? হ্যাঁ, প্রথমে যদি একদম সহজ জায়গাটা থেকে আসি যে আমাদের এখন দেখা যায় যে একটা অ্যাপ্লিকেশনের এগেনস্টে থাউজেন্ডস অফ সিভি আসছে, অনেক অনেক আগ্রহী প্রার্থী থাকছে। সো এই যে এত প্রার্থী সেইখান থেকে আমরা কিভাবে সিভিগুলো সর্ট করছি, সো ডেফিনেটলি এখন টেকনিক্যাল অনেক টুলস আছে যেগুলো থেকে আমরা সিভিগুলো খুব সহজেই আমরা শর্টলিস্ট করছি বা আমরা সেখান থেকে বেছে নিচ্ছি।
তো সেইখানে দেখা যাচ্ছে যে অনেক সময় শিক্ষার্থীরা হারিয়ে ফেলছে যে তারা এক্স্যাক্টলি কোন শব্দটা ব্যবহার করলে টেকনিক্যালি তারা এগিয়ে যাচ্ছে বা তাদের সিভিটা শর্ট লিস্টে আছে। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা শর্ট লিস্ট করলাম, এবার ইন্টারভিউ প্রসেসটা কীরকম। অনেক সময় দেখা যায় যে কোনো জায়গায় সব ইন্টারভিউ সব পজিশনের জন্যই একই স্ট্রাকচারে ফেলে দেওয়া হয়। সো এই যে একই স্ট্রাকচারে ফেলে দেওয়া হচ্ছে, রিটেন টেস্ট, ভাইবা, এখন দেখা যাচ্ছে আবার বিভিন্ন ধরনের সাইকোমেট্রিক টেস্টেও ইনভলভ হচ্ছে। সো এই যে বিভিন্ন জিনিস ইমপ্লিমেন্ট করছে, তো তখন মনে হয় যে আসলে এখানে কি সবগুলো প্রসেসের দরকার ছিল কিনা, অনেক টাইম কনজিউমিং হচ্ছে, দেখা যাচ্ছে অর্গানাইজেশন এখানে অনেক খরচ বেয়ার করছেন। তারপরে গিয়ে দেখা গেল আসলে রাইট ক্যান্ডিডেটটা অনেক লম্বা সময় তার এই জবটাতে মোটিভেশনই থাকছে না। সো এরকম সাইকোলজিক্যাল টেস্টে আসলে কি দেখা হয়, কি দেখতে চান আপনারা? ওই যে আমি একটু আগে বলেছিলাম ভাইয়া, পজিটিভ মাইন্ডসেটটা, যে তার কাজ করার অ্যাটিটিউড আছে কিনা, তিনি টিমে কাজ করতে পারছেন কিনা। এখন কিন্তু একটা জিনিস দেখা যায় যে আমরা সবাই খুব কুইকলি লিডারশিপ পজিশনে যেতে চাই। আমরা অনেক দিন ধরেই ভাবি যে আমি কবে লিডার হব, কবে আমার একটা টিম চালাবো, এই ধরনের একটা মাইন্ডসেট আমাদের অনেকের মধ্যেই থাকে। কিন্তু এইটাও কিন্তু সত্যি কথা ভাইয়া, যে যখন একটা টিম লিড করব তার আগে কিন্তু আমাকে একটা টিম প্লেয়ার হতে হতো। আমি কি লোকটার সাথে কয়েকটা লোকের সাথে কাজ করতে পারছি কিনা, আমি টিমের রোল প্লে করতে পারি কিনা, আমি নেতৃত্ব দিতে পারছি কিনা, মানে আগে আমার কর্মী হওয়ারই আছে। হ্যাঁ, মানে আমি তো টিমের সাথে, আমি আমার কলিগদের সাথে অ্যাকসেপ্টেবল হচ্ছি কিনা। সো এই জায়গাটাতে এখনকার ছেলেমেয়েরা বা আমাদের যে কলিগরা যখন আমরা রিক্রুট করি, তখন আমরা চেষ্টা করি যে এই ধরনের একটা কলিগকে ফাইন্ড আউট করতে, যে তিনি আসলে টিমে কতটুকু ভালো কাজ করবেন, তার কমিউনিকেশনটা কেমন হচ্ছে, মানে গ্রুপ প্যাথিটা তার আছে কিনা, গ্রুপ মেন্টালিটিটা আছে কিনা। আরেকটা হচ্ছে যে এই যে সাইকোলজিক্যাল যে প্রসঙ্গগুলো আপনারা একজন কর্মীর মধ্যে দেখতে চান, এটা কি রিটেন কোনো টেস্ট নাকি কনভারসেশনের মধ্যে দিয়ে আপনারা বুঝে নেন? না, আসলে কনভারসেশনে বোঝা যায়, কিন্তু সত্যি কথা বলতে কি, মানুষ আসলে খুব আর্টিকুলেট করতে পছন্দ করে। সো যখনই একটা কোশ্চেন করা হয়, ওখান থেকে বেছে বেছে কিন্তু তারা চেষ্টা করে এমন একটা কথা বা এমন একটা আনসার দিতে, যাতে আপনার যে ইন্টারভিউ করছেন তিনি আপনাকে একটা পজিটিভলি দেখেন। আমরা আরেকটি প্রশ্ন রেখে বিরতিতে যাচ্ছি। এই প্রশ্নটা এরকম, যেটা নিয়ে অনেক মিথ আছে, সেটা আপনাদের অঙ্গনেও আছে, এর বাইরেও আছে, সমাজের মধ্যেও আছে, মানুষের মধ্যেও আছে, যে আসলে যাদের রেজাল্ট ভালো, অর্থাৎ যারা মেধাবী ইন রেজাল্ট, মানে রেজাল্টের মাধ্যমে যারা মেধাবী তারাই ভালো কর্মী হবে, তারাই বড় পদে যাবে বা যায়, এরকম একটা মিথ আছে। আসলেই সত্য কিনা ভাই? প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি ইসলাম ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানে। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। আজকে যে বিষয়টি নিয়ে অনুভব রহমান আপার সাথে মানব সম্পদ প্রস্তুতির প্রয়োগ, এই শিরোনামে আলোচনা, যে প্রশ্নটি আপনার কাছে রেখে যাওয়া, সেটি হচ্ছে যে ভালো রেজাল্টদারেরাই কি আসলে ভালো অফিসার বা কর্মী হয়? এরকম একটা আলোচনা আছে, মিথ আছে, আসলে কি? আমি পার্সোনালি সেটা মনে করি না। কারণ আমি আমার লাস্ট ক্যারিয়ার যে সময়টা 22 বছরে আমি দেখেছি যে না, অনেক স্টুডেন্ট যারা আসলে হয়তো বা স্ট্রাগল করতেন, ইভেন সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস বা কোনোভাবে পাশ করে এসেছে, যেটাকে আমরা একসময় বলতাম টেনে টুনে পাশ করার মতো, ওনারা কিন্তু ওনাদের কর্পোরেট লাইফে বা ওনাদের প্রফেশনাল জীবনে অনেক ভালো করেছেন। সামহাও হয়তো বা তারা যখন প্রফেশনাল লাইফে এসছেন, তখন তারা অনেক বেশি সিরিয়াস হয়েছেন, তারা তাদের জীবনটাকে বুঝতে শিখেছেন, তারা অর্গানাইজেশনে কন্ট্রিবিউট কীভাবে করতে হবে সেই জায়গায় তারা কনসেন্ট্রেশন দিয়েছেন, এবং আলটিমেটলি আমার কাছে মনে হয়েছে যে তারা অনেক সময় অনেক ভালো স্টুডেন্টের থেকেও তারা ভালো করেছেন। তার মানে এখানে প্রফেশনালি ভালো করতে গেলে ইন্টিগ্রিটি লাগবে, ট্রু, অনেস্টির কোনো, মানে এর কোনো আসলে কোনো বিকল্প নেই। আরেকটি ব্যাপার হচ্ছে যে আমাদের একটা এই মিথের সাথে আরও একটি আছে, আপনি কাজ করতে গিয়ে একেবারে বাস্তবে এই ধরনের পরিস্থিতি হয়তো মোকাবেলা করতে হচ্ছে বা মুখোমুখি হচ্ছেন, যে মনে হচ্ছে মানব সম্পদ কিংবা যে ব্যাপারগুলোকে অনেকে সহজ মনে করে, সবাই একটু সেখানে একটু কোড আনকোড জ্ঞান দেওয়া, পরামর্শ দিতে চায়, তো সেগুলোকে আপনারা কিভাবে দূরে সরিয়ে রেখে প্রফেশনালি কাজ করেন? খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমার মনে হয় আমাদের যারা হিউম্যান রিসোর্স পার্সোনাল আছেন, যারা এই বিষয়ে কাজ করেন, তারা সবচেয়ে বেশি এই বিষয়টাকে উপলব্ধি করে যে আসলে কত মানুষ যে তাদেরকে কত সাজেশন দেন। অনেক সময় মনে হয় যে আসলে যারা এইচআরে কাজ করেন তারাই শুধু এইচআরটা বোঝেন না, বাকি সবাই বোঝেন। বিষয়টা আসলে এরকম না। বিষয়টা যদি আমরা এভাবে দেখি যে সবচেয়ে কমপ্লেক্স আসলে কি হিউম্যান মাইন্ড, হিউম্যান সাইকোলজি, এবং প্রত্যেকটা হিউম্যানের যে আপনার অ্যাক্ট, এটা কিন্তু আসলে ডিফার করে।
আপনি একই ফর্মুলায় একই কেপিআই একই জব ডেসক্রিপশন দিয়ে দিচ্ছেন, বাট তারপরেও কিন্তু দেখা যাচ্ছে যে এক একটা মানুষ এক একভাবে পারফর্ম করছেন। সো সেই জায়গাটাতে আসলে ভাইয়া এইচআরকে বুঝতে হবে, বিজনেসটাও বুঝতে হবে, সবচেয়ে বড় কথা পিপল বুঝতে হবে। পিপল বুঝতে হবে, বিশেষ করে ওই প্রোডাক্টের যারা কাস্টমার বা ক্লায়েন্ট যারা আছে তাদের ক্যারেক্টার খুবই বোঝা প্রয়োজন। সেটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে এক্ষেত্রে কি কোনো মডেল অনুসরণ করেন আপনারা? কিছু কাজ তো হয়ই যেটা আসলে মডেলের উপর বেস করে, যেমন লাইক ধরেন আমরা যখন পারফরমেন্স ইভ্যালুয়েশন করি তখন সেই পারফরমেন্স ইভ্যালুয়েশনের জন্য কিন্তু বেশ কিছু ম্যাট্রিক্স আছে। এখন খুব জনপ্রিয় একটা যদি বলি যে 9 বক্স গ্রিড মডেল, যেটা এটা অনেক অর্গানাইজেশন ব্যবহার করছে। এখন দেখেন এইটা যত ভালো করে আমরা একটা অর্গানাইজেশন ইমপ্লিমেন্ট করতে পারছি তত কিন্তু আমরা বুঝতে পারছি যে অর্গানাইজেশনের পিপলটা পারফরমেন্স কেমন করছে এবং তার পটেনশিয়াল কেমন আছে। আমরা একটু আপনার আলোচনার সূত্র ধরে আরেকটু বিশ্ববিদ্যালয়ে ফিরতে চাই। সেটি হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে যারা অনার্স কিংবা মাস্টার্স বা বিবিএ এমবিএ বা অন্য সাবজেক্টে যারা পড়ছেন তাদের হয়তো এক এক সাবজেক্টের ডিগ্রির নামগুলো ভিন্ন ভিন্ন আছে। আমরা সবাইকে ইনক্লুড করে বলছি যারা এই কর্পোরেট হাউস অথবা আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংকগুলোতে কাজ করবেন বলে মনস্থির করেছেন, তাদের কোন কোন যোগ্যতাগুলো বিশ্ববিদ্যালয় পর্যায়ে অর্জন করা দরকার? প্রথমেই আমি বলবো কম্পিউটিং স্কিল। এটা আসলে এখন মোবাইলের ভিতরে আমরা অনেকটা আটকে গেছি। সো এই মোবাইলের স্কিলগুলো থাকবে, এটা এন্টারটেনমেন্ট বা আমাদের নিত্যনৈমিত্তিক জীবনের সাথে চলে যাচ্ছে, ঠিক আছে, বাট তারপরেও আমরা আসলে কম্পিউটারটা কতটুকু শিখছি, আমরা এক্সেল শিখলাম কি না, পাওয়ার পয়েন্ট এখন আসলে ওভাবে লাগে না, এআই টুলসগুলো কীভাবে ব্যবহার করতে পারছি কি না। কারণ এখন যে সময়টা এসেছে আমরা কিন্তু আসলে এআইয়ের বাইরে চলতে পারবো না। এআইয়ের ব্যবহারটা স্মার্টলি আমরা ইউটিলাইজ করতে পারছি কি না আমাদের কাজের জন্য, সেই জায়গাটাতে কিন্তু আমাদের কাজ করবার প্রয়োজন আছে। সো আমি আমার ছাত্রদের যারা আজকে এখানে দেখছেন, যারা খুব সহসায় হয়তো বা কর্মজীবনে যাবেন, তাদেরকে রিকোয়েস্ট করব এই জায়গাগুলোতে একটু কাজ করবার জন্য। এই যে এখন যে সময়টা যেখানে খুব কুইকলি সব কিছু বদলে যাচ্ছে, একটা সময় কিন্তু ভাই আপনি স্বীকার করবেন যে যখন আমরা কাজ করতাম বা কাজ শুরু করেছিলাম তখন কিন্তু আমরা অনেক কিছু প্ল্যান করে করতে পেরেছি, আমি এটা হতে চাই, আমি এটা করতে চাই। এখন কিন্তু এই ফর্মুলা কাজ করছে না, কারণ পৃথিবী বদলে যাচ্ছে প্রতিদিন। সো সেই জায়গায় এই বদলের সাথে আমাদের স্টুডেন্টরা কিভাবে তাদেরকে অ্যাডজাস্ট করতে পারছে সেই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সুতরাং আগে থেকে এই ব্যাপারগুলো শিখে আসলে তাকে কর্মে এসে আর হোঁচট খেতে হবে না। অবশ্যই। আমরা একেবারে শেষের দিকে একটু শুনবো যে এইচআর প্র্যাকটিস করার ক্ষেত্রে মূল ক্রাইসিসগুলো কি, মেজর ক্রাইসিসগুলো কি বাংলাদেশে? প্রথমত আসলে অনেক অর্গানাইজেশনই চান যে হিউম্যান রিসোর্সটাকে খুব সুন্দর করে ইমপ্লিমেন্ট করতে, এটা একটা ভালো সাইড, কিন্তু এটা যখন শুরু হয় তখন প্রপার ইনভেস্টমেন্ট হিউম্যান রিসোর্সের উপর করা হয় না। দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় ট্রেনিং নিডটাকে প্রপার আইডেন্টিফাই না করেই আমরা ট্রেনিংয়ে পাঠিয়ে দিচ্ছি। সো যে লোকটার যে ট্রেনিংটা প্রয়োজন ছিল তাকে সেই ট্রেনিংটাই দিতে হবে, দেখা যাচ্ছে অনেক সময় আমরা দিচ্ছি না। সো এটা একটা চ্যালেঞ্জ। আবার আরেকটা বিষয় যেটা হয় যে অর্গানাইজেশন হয়তো ফাইন্যান্সিয়ালি কন্ট্রিবিউট করলেন, কিন্তু একটা সময়ের সাথে সাথে দেখা যাচ্ছে যে ধারাবাহিকতাটা রাখা হচ্ছে না। প্রথম 1-2 বছর হয়তো আমরা খুব এমপ্লয়ি এঙ্গেজমেন্ট, আমরা এইচআরআইএস সিস্টেম, ট্রেনিং সব কিছুতে খুব ইনভেস্ট করলাম, কিন্তু 2 বছর পরে গিয়ে আবার এটা দেখা গেল একটু পজ পড়ে গেল, সেই জায়গাটা আমরা কন্টিনিউ করলাম না। সো এটা একটা বড় চ্যালেঞ্জ, কারণ পিপলের কাছ থেকে আউটকামটা আসতে হলে একটা সময় লাগবে। এবং সমাধানের উপায় হিসাবে যদি দুই একটি সমাধানের কথা বলেন যে এই পন্থা বা উপায়গুলো অবলম্বন করলে এই চ্যালেঞ্জ বা ক্রাইসিসগুলোকে ওভারকাম করা যাবে। আমার কাছে ভাইয়া মনে হয় যে অর্গানাইজেশনেরও একটা পেশেন্সের বিষয় আছে, সেই সাথে এইচআর যারা কাজ করবেন তাদেরও একটা পেশেন্সের বিষয় আছে। উভয় পক্ষকে ধৈর্য ধারণ করে সহনশীলতার সাথে পরিস্থিতি মোকাবেলা করে জিনিসটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আপনাকে অনুভব রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনায় সময় দেওয়ার জন্য এবং আপনার চমৎকার আলোচনার জন্য। ধন্যবাদ ভাই, আপনাকেও ধন্যবাদ সবাইকে। জি প্রিয় দর্শক, আজকের মতো ইসলাম ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।